আসসালামু আলাইকুম। গেল কদিন ধরে ফেসবুকে একটা স্ট্যাটাস ঘোরাঘুরি করছে এবং অনেকে সেখানে সমর্থনও দিয়েছেন। তা হচ্ছে ফারাক্কা বাঁধের 40 কিলোমিটার দূরে যদি বাংলাদেশ আরও একটা বাঁধ তৈরি করে, অনেকেই সেই জায়গায় বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি আছেন। এটা অবশ্যই দেশের মানুষের দেশপ্রেমের একটা আবেগের কথা। এবং এক্ষেত্রে ব্যাখ্যাটাও দেওয়া হয়েছে এরকম যে যদি বর্ষার সময় ইন্ডিয়া বাঁধ খুলে দিয়ে বা স্লুইস গেট খুলে দিয়ে পানি এপাশে পাঠিয়েও দেয়, যেহেতু বাংলাদেশের বাঁধের উচ্চতা হবে 7,500 ফিট, ইন্ডিয়ার ফারাক্কা বাঁধের উচ্চতা হচ্ছে 7,350 ফিট, সুতরাং পানি এই 40 কিলোমিটারের মধ্যেই ঘোরাঘুরি করবে এবং যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে সেই পানিটা আবার রিভার্স ইন্ডিয়ার দিকেই ধাবিত হবে। যেহেতু বাংলাদেশের ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে যে 7,500 ফিটের বাঁধ যদি বাংলাদেশ নির্মাণ করতে পারে। এখন অবশ্যই এটা মানুষের দেশপ্রেমের একটা আবেগের বিষয়বস্তু, আবেগ থেকে মানুষ এই কথা বলছেন, কিন্তু সায়েন্টিফিক্যালি এই কথা আসলে কতটুকু প্রুভেন। ফেসবুকে আমি প্রকৌশলী তানভীরুল ইসলাম অমিয় তার একটা স্টেটাস পড়ছিলাম এবং তার এই স্টেটাসে যে কথাগুলো উল্লেখিত আছে আমার কাছে খুবই দূরদৃষ্টি সম্পন্ন একটা বিশ্লেষণ মনে হয়েছে। যে বিষয়টা উল্লেখযোগ্য তা হচ্ছে ভারত উজানের দেশ, বাংলাদেশ ভাটির দেশ। পানির একটা ধর্ম আছে, নদীর পানির একটা ধর্ম আছে এবং সেই ধর্মটা হচ্ছে পানি সবসময় আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকেই প্রবাহিত হয়। আবারও বলছি, পানি সবসময় আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকেই প্রবাহিত হয়। এখন যদি একটা বাঁধ দেয়া হয় 7,500 ফিটের, পানি যে রিভার্স ইন্ডিয়ার দিকে যাবে এই ব্যাপারের কোনো সায়েন্টিফিক ভিত্তি নাই। এক্ষেত্রে দুইটা বিষয় ঘটতে পারে। প্রথমত, পানি ব্যারেজের আশেপাশ দিয়ে আর একটা বিকল্প রুট তৈরি করে নেবে যাওয়ার জন্য, যেহেতু পানির ধর্মটাই হচ্ছে উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যায়। দ্বিতীয়ত যে বিষয়টা ঘটতে পারে তা হচ্ছে পানি ব্যারেজের আপস্ট্রিমে জমা হতে হতে একটা সময় ওভারফ্লো করতে পারে এবং এতে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি মাত্রায় বাড়তে পারে এবং সেই সঙ্গে নদীর নাব্যতাও কিন্তু নষ্ট হবে। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটার সায়েন্টিফিক ভিত্তির ব্যাপারে যদি আপনি আলোচনা করতে চান তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি হয়তোবা আবেগ থেকে অনেক কিছু বলতে পারছেন, কিন্তু সত্যিকারের অর্থে সায়েন্টিফিকভাবে সেটা কতটুকু প্রুভেন। এই ব্যাপারে প্রকৌশলী অমিয় একটা এক্সাম্পল কিন্তু সেট করেছেন এবং সেই এক্সাম্পলটা হচ্ছে তিস্তা নদীর ওপরে ইন্ডিয়া যে বাঁধ নির্মাণ করেছে তার নাম হচ্ছে গাজলদোবা বাঁধ। তার একটু ডাউনস্ট্রিমে বাংলাদেশের নীলফামারীতে তিস্তা নদীর ওপরেই আছে তিস্তা বাঁধ। এই তিস্তা বাঁধ উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, কিন্তু অল্প দূরত্বে দুইটা বাঁধ থাকাতে নদীর ডাউনস্ট্রিম একদম ধুধু বালুতে পরিণত হয়েছে। এবং তার এই স্টেটাসটা, অমিয় সাহেবের এই স্টেটাসটা আমি দেখতে পেয়েছি যে অনেক নদী বিশেষজ্ঞ আছেন, সুশীল সমাজের অনেক মানুষ আছেন, অনেক প্রকৌশলী আছেন, তারা প্রত্যেকেই শেয়ার দিয়েছেন এবং এই ব্যাপারটাতে একটা সহমত জ্ঞাপন করেছেন। এখন প্রকৌশলী অমিয় সাহেবের এই স্টেটাসকে যদি আমরা ধরে নেই একটা রেফারেন্স হিসেবে বা একটা আদর্শ এক্সাম্পল হিসেবে, তাহলে আমাদের উপায় কি আছে? এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে উপায়ের জায়গাটা অবশ্যই একটা বড় প্রসঙ্গ আসে, তা হচ্ছে পানি রাজনীতির প্রসঙ্গ কিংবা এই ডিপ্লোম্যাসির প্রসঙ্গের জায়গাটাতে। খুব সিম্পলভাবে চিন্তা করেন, তা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে তাদের অববাহিকায় 54টা অভিন্ন নদী আছে। এখন এই যে নদীগুলো কি পরিমাণ পানি বন্টন হবে, কার সাথে কার পানি বন্টন কি পরিমাণ হবে, কে কতটুকু পানি পাবে, সেই জায়গা থেকে ডিপ্লোম্যাটিক পলিসি অনুযায়ী আমরা কতটুকু চুক্তি করতে পেরেছি। এই রিসেন্ট এক্সাম্পলের ঘটনা যদি আমরা একটু চিন্তা করে নেই, তা হচ্ছে গোমতী নদীর কথা বলি কিংবা মোহরী নদীর কথা বলি, এই জায়গাটায় ব্যারেজ রয়েছে, স্লুইস গেট রয়েছে। ওভারনাইট যে ব্যারেজ এবং স্লুইস গেটগুলো খুলে দেয়া হলো, তারপর যে পানি চলে আসলো, এই ইনফরমেশনটা আমরা আসলে কতটুকু পেয়েছি, এই ইনফরমেশনটাকে আমরা জানতাম কিনা? বলা হচ্ছে যে ইনফরমেশনটা আমরা জানতাম না যে তারা ব্যারেজ বা স্লুইস গেট খুলে দেবে। ইন্ডিয়ান হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে একটা কথা বলেছেন, যে ঘটনাটা ঘটেছে তা হচ্ছে ব্যারেজটা ওভারফ্লো করে গেছে, অর্থাৎ বাঁধটাকে ওভারফ্লো করে গেছে পানিটা, যে কারণে তারা হয়তোবা ওই ব্যাপারে কোনো কিছু বলতে পারেননি। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে এই যে ব্যারেজটা ওভারফ্লো করছে, এই যে ব্যারেজে যে পরিমাণ পানি জমা হচ্ছে সেটা যে ডেঞ্জার জোনের ওপরে চলে গেছে, এইটাকে আমাদের জানানো হয়েছে? এইটা যদি আমাদের জানানো হতো তাহলে আমরা ডেফিনেটলি একটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারতাম। আবারও চিন্তা করে দেখেন, আবারও বলছি, এই যে ত্রিপুরা অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতে ব্যারেজের যে পর্যায় পর্যন্ত পানি জমা হচ্ছে বা বাঁধের যে পর্যায় পর্যন্ত পানি জমা হচ্ছে সেইটা যে ডেঞ্জার জোন ক্রস করে যাচ্ছে, যদি আমি ইন্ডিয়ান হাই কমিশনারের কথাকে সত্য ধরে নেই বা ইন্ডিয়ান হাই কমিশনারের কথার সত্যতাকে আমি মেনে নিলাম, তারপরও আমার প্রসঙ্গের জায়গাটা থাকবে যে এই যে জিনিসটা ওভারফ্লো হয়ে যাচ্ছে সেই আপডেটটাকে আমরা পেয়েছি কিনা।
আমাদের ডিপ্লোম্যাটিক পলিসিতে সেই আপডেট পাওয়ার জন্য আমরা আসলে কি করেছি, কিংবা তারা আমাদেরকে যে জানায়নি বা তারা আমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে ইনফরমেশন দেয়নি, আমরা তাদেরকে আসলে কতখানি চার্জ করতে পারছি, আমরা কতখানি তাদের কাছে জবাবদিহিটা চাইতে পারছি, সেই প্রসঙ্গটা কিন্তু চলে আসবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের সীমান্তে 30টার মতো বাঁধ তৈরি করেছে, কিন্তু একমাত্র তিস্তা ব্যতীত আর কোনো বাঁধের সঙ্গে বাংলাদেশের পানি বন্টন চুক্তি নাই। এই ডিপ্লোম্যাটিক পলিসির জায়গাটাই কিন্তু একটা অনেক বড় প্রশ্নের উদ্রেক করে যে আলটিমেটলি আপনার যেহেতু এই একটা বাঁধের সঙ্গে ছাড়া অন্য বাকি 29টা বাঁধের সঙ্গে আপনার কোনো পানি বন্টন চুক্তির জায়গাটা নাই, তার মানে ডিপ্লোম্যাটিক পলিসির জায়গাটায় আপনি দূরদর্শিতার পরিচয় দিতে পারেন নাই। আমার খুব মনে পড়ে ইন্দাস ট্রিটি চুক্তির কথা, যেটা আমি এর আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে সিন্ধু নদীর যে শাখা নদীগুলো বা উপনদীগুলো থেকে ইন্ডিয়া এবং পাকিস্তানকে কতটুকু পানি পাবে সেটা নির্ধারণ করার জন্য যে চুক্তিটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক সেই জায়গাটায় মধ্যস্থতাকারী হিসেবে কিংবা ওয়ার্ল্ড ব্যাংক সেই জায়গাটাতে গ্যারান্টার হিসেবে উপস্থিত হয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক চরম বিরোধিতা আছে, তারপরও কিন্তু এই চুক্তি দুই দেশই মেনে চলে, কারণ সেখানে ওয়ার্ল্ড ব্যাংক গ্যারান্টার হিসেবে রয়েছে। আমরা আমাদের বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তৃতীয় কোনো পক্ষকে কেন রেফারেন্স হিসেবে, কেন গ্যারান্টার হিসেবে উপস্থিত করতে পারি নাই, সেটা কিন্তু একটা অবশ্যই অনেক বড় প্রশ্নের জায়গা, এবং সেটা আমার কূটনৈতিক দূরদর্শিতার একটা অদূরদর্শিতার প্রমাণ অবশ্যই প্রকাশ করে। সেই সঙ্গে আমাদের দেশেও তো বেশ কিছু ভুলের জায়গা আছে, নদীর নাব্যতা নিয়ে, নদী শাসন নিয়ে, পুরো প্রক্রিয়াটা নিয়ে আমরা ব্যাপক পরিমাণ উদাসীন ছিলাম, এখনও আমরা উদাসীন আছি। এই জায়গাগুলো নিয়ে আসলে কতটুকু চিন্তা করা হয়, কতটুকু গবেষণা করা হয়, কতটুকু কাজ করা হয়, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আছে। আরেকটা সংস্থাকে এক্ষেত্রে দায় দিতে হবে, বিশেষ করে আবহাওয়ার কন্ডিশন সম্পর্কে আমাদেরকে অবগত না করার জন্য। একটা বিষয় আপনি একটু চিন্তা করে দেখেন যে বর্তমান সময়ে এমন প্রযুক্তি এসেছে যে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আপনি অনেক সময় আবহাওয়ার অনেক কিছু মিলিয়ে, অনেক অ্যাপ রয়েছে, সফটওয়্যার রয়েছে, তার মাধ্যমে অনেকে ব্যক্তিগত উদ্যোগে আমরা দেখি যে তারা কতটুকু ভয়াবহতা আসতে পারে, কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, সেই ব্যাপারে নিয়ে অনেকে অনেক পূর্বাভাস দেন। কিন্তু অ্যাজ অ্যান অথরাইজড বডি আবহাওয়া অধিদপ্তর আসলে কতটুকু আমাদেরকে সঠিক ইনফরমেশন জানায়, কতটুকু আমাদেরকে সতর্ক করে, এই যে রিসেন্ট পাস্টের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আবহাওয়া অধিদপ্তর কতটুকু জানিয়েছে আমাদেরকে। আমি নিজে একটা গণমাধ্যমে কাজ করি, আমি তো দেখি নাই যে এই রিসেন্ট ক্রাইসিসের আগে আবহাওয়া অধিদপ্তর কোনো কিছু পর্যালোচনা করে তারা আমাদেরকে কোনো কিছু জানিয়েছে। আমি তো দেখেছি একদম গদবাঁধা বুলেটিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সুতরাং এই যে বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে আবহাওয়া একটা খারাপ দিকে যেতে পারে, ত্রিপুরাতে এই পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, সেটার কনসিকোয়েন্সে আপনাদের সতর্ক থাকা উচিত, এইটা আসলে আবহাওয়া অধিদপ্তর কতটুকু আমাদেরকে অ্যাজ অ্যান অথরাইজড বডি, অ্যাজ আ গভর্নিং বডি তারা আমাদেরকে জানিয়েছে, এইটা কিন্তু একটা প্রশ্ন করা উচিত। আমার কাছে মনে হয় যে গণমাধ্যমে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আবহাওয়া অধিদপ্তর বিট করেন, তারা কিন্তু এই প্রশ্নগুলো করতে পারেন আবহাওয়া অধিদপ্তরকে, যে আপনারা আসলে কতটুকু আমাদেরকে জানিয়েছেন, আমরা আসলে কতটুকু আগে ভাগে জানতাম। সুতরাং একটা তো বিষয় রয়েছেই যে পানি ডিপ্লোম্যাসির জায়গাটায় আমরা অনেকাংশে পিছিয়ে আছি, সেই সঙ্গে আমাদের নিজেদেরও কিন্তু অনেক দায়ের জায়গা আছে যে আমাদের আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে কতটুকু সতর্ক করছে, যাতে আমরা এই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যত রিডিউস করা যায়, যত মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায়, আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো। আমাদের এই জায়গাটায় নদীর নাব্যতা রক্ষা থেকে শুরু করে নদী শাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কতটুকু আমরা সচেতন হতে পেরেছি, সেটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা আছে। দর্শক, সামগ্রিক ব্যাপার নিয়ে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত প্রত্যাশা করছে, আশা করছি আপনারা জানাবেন যে এই সামগ্রিক ব্যাপার নিয়ে আপনারা কি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ।